অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে অনেকগুলো ধারায় মামলা হয়েছে, শুধুমাত্র এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে একটা মাত্র মামলায় উনি জামিন পেয়েছে এবং আরেকটা মামলায় এখনও পর্যন্ত শোনা যাচ্ছে এনআইএর পক্ষ থেকে WBMPO অ্যাক্ট, যেটা পাবলিক মেনটেন্যান্সের অ্যাক্ট আছে, সেই সেকশন 9 ধারায় মামলা হয়েছে। এই কারণে কিন্তু ওনার অ্যালিগেশন আছে, এই জন্য জামিনটা হচ্ছে না। নির্দিষ্টভাবে বলা যায় না যে কত দিনে এই বিষয়ে জামিন হবে। একটা মামলায় জামিন পেলেন, হয়তো অন্য মামলাটায় তিনি জামিন পাবেন না। এক্ষেত্রে অনেকগুলো মামলায় যখনই কাউকে জড়িয়ে দেওয়া হয়, কিন্তু তারা এইভাবে কিন্তু ডিলে হয়ে যায় প্রসেসিংটা। যে ভিডিওগুলো সামনে এসেছে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোফাক্কুরুল নিজে সংবাদ মাধ্যমের সামনে বলেছে এ বিষয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। বরং যত ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সরকারের যেসব আধিকারিক তাদের সঙ্গে সে সহযোগিতা করছে ভিড়টাকে তুলতে, এবং সে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল একজন ব্যক্তি, তো তার দাবি সে ওই হাই রোড দিয়ে যাচ্ছিল, সেখানে কিছু ব্যক্তি তাকে চিনতে পেরে বলা হয় যে এই কিছু বক্তব্য রাখার জন্য এখানে SIR সংক্রান্ত একটা আন্দোলন চলছে। সে সেখানে বক্তব্য রাখে এবং ফলস্বরূপ সবাই জানে যে কি হয়, সেখান থেকে টেনে হিঁচড়ে আমাকে মনে করিয়ে দেয় গতবার বিধানসভা ভোটে মোটামুটি যত এক্সিট পোল এসেছিলো, ম্যাক্সিমাম এক্সিট পোলে ওই CPM কংগ্রেসের যে জোট ছিল তারা মোটামুটি ক্ষমতায় চলে এসেছিলো, সমস্ত কিছু মোটামুটি হোয়াটসঅ্যাপে ঠিকঠাক হয়ে গেছিলো। এবার যেমন বিজেপির ঠিক হয়েছে, তো এক্সিট পোল এবং যে ম্যানিপুলেশন, এই ঘটনা ভারতবর্ষে একদম চিরাচরিত ইতিহাস হয়ে গেছে এবং ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কত নম্বরে সবাই আমরা জানি। এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়, এক্সিট পোলগুলোকে কীভাবে ম্যানিপুলেশন হয়। তো শেষ কথা হচ্ছে ভোট বাক্সে যা হওয়ার স্ট্রং রুমে এখন বন্দি আছে। কোনো এক্সিট পোল, কোনো ফর্মুলা ভোটের ক্ষেত্রে কাজে লাগে না। তো আমার এটাই প্রশ্ন, কোনো মাস্টার মাইন্ড যদি কেউ হয়, মাস্টার মাইন্ডকে কখনো মাইক হাতে বক্তব্য রাখতে কেউ কোনো দিন দেখেছে? দেখে না। সবসময় মাস্টার মাইন্ডরা পর্দার পিছনে থাকে এবং সেখান থেকে ষড়যন্ত্র চালায়। আমাদের আশা আছে যে তিনি একজন নির্দোষ ব্যক্তি, তাকে ফাঁসানো হয়েছে, বরং তিনি একজন গণতান্ত্রিক প্রিয় মানুষ। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো করেছে, এইটা সম্পর্কে অনেক বিতর্ক আছে। যে জিনিসটা করা উচিত হয়নি একজন অ্যাডভোকেট হিসেবে, এই জিনিসটা বিতর্ক থাকবে। তাই বলে যে অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের কারণে, কালো চলন বাঁকা বলে সে দোষী হয়ে গেল, পাকিস্তানি সন্ত্রাসী হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, এটা কিন্তু নয়। বিশ্বের বহু দেশে EVM ব্যান আছে। EVM তৈরি যেখানে তৈরি হয়েছে, ইভেন তারাও কিন্তু EVM ব্যবহার করে না। অনেক দেশে কিন্তু অন্যরকম ভোটদানের পদ্ধতি আছে। তো আমাদেরকে ভারতবর্ষে যত আমরা এগিয়ে যাচ্ছি, কারেকশন হচ্ছে, আমাদের পুনর্গঠন হচ্ছে, এই জিনিসটা নিয়েও ভাবতে হবে যে EVM যে ভোট চুরির এত অভিযোগ আসছে, সেটা কি আসলেই সত্যি কি মিথ্যা, এটা নিয়ে কিন্তু বহু চর্চা হওয়া উচিত। এই নিয়ে আদালতে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। কেন্দ্রীয় সরকার দ্বারা যে সমস্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই নিরাপত্তা যারা দিচ্ছে তারা দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় শ্লীলতাহানির অভিযোগ উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন বা কীরকম? নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছি মোফাক্কুরুল ইসলাম এবং সাংবাদিক একরামুল বাগানীকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত নির্বাচন হয়ে গেছে, তা সত্ত্বেও মুক্তি দেয়নি। এই ব্যাপারে কি আইনি মামলা করলে মুক্তি পেতে পারে মনে হচ্ছে? নির্বাচন যখনই ঘোষণা হয়ে যায়, যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, প্রশাসনের যাবতীয় ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। এটা ভারতীয় সংবিধান অনুযায়ী যে প্রসেস একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশে যেমন হওয়া উচিত তেমনই। এই জন্য নির্বাচনের আগে যাবতীয় অশান্তি বা যেগুলো ঝামেলা হতে পারে এমন কিছু গ্যাদারিংকে নির্বাচন কমিশন নিজের কন্ট্রোলে আনার জন্য যাবতীয় যা অ্যাকশান সেগুলো নেয়। সেই অ্যাকশানের ওপর নির্বাচন কমিশনের দাবি, এই অ্যাকশানগুলো নিয়েছে আইনজীবী আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব মোফাক্কুরুল ইসলাম এবং তার সাথে তার সঙ্গী বলে যাকে বলা হচ্ছে আকরামুল বাগানীকে গ্রেপ্তার করেছে সাংবাদিক। তো এই বিষয়ে যেটা অভিযোগ বারবার আসছে, যে ভিডিওগুলো সামনে এসেছে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মোফাক্কুরুল নিজে সংবাদ মাধ্যমের সামনে বলেছে এ বিষয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। বরং যত ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে সরকারের যেসব আধিকারিক তাদের সঙ্গে সে সহযোগিতা করছে ভিড়টাকে তুলতে, এবং সে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল একজন ব্যক্তি, তো তার দাবি সে ওই হাই রোড দিয়ে যাচ্ছিল, সেখানে কিছু ব্যক্তি তাকে চিনতে পেরে বলা হয় যে এই কিছু বক্তব্য রাখার জন্য এখানে SIR সংক্রান্ত একটা আন্দোলন চলছে। সে সেখানে বক্তব্য রাখে এবং ফলস্বরূপ সবাই জানে যে কি হয়, সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। তো আমার এটাই প্রশ্ন, কোনো মাস্টার মাইন্ড যদি কেউ হয়, মাস্টার মাইন্ডকে কখনো মাইক হাতে বক্তব্য রাখতে কেউ কোনো দিন দেখেছে? দেখে না। সবসময় মাস্টার মাইন্ডরা পর্দার পিছনে থাকে এবং সেখান থেকে ষড়যন্ত্র চালায়। তো এখানে বিভিন্ন রকমের যে এই কেওয়াস, এগুলো তো চলছে। মামলাটা যেহেতু এখন বিচারাধীন, এ বিষয়ে আদালতের যে এখতিয়ার, এই বিষয়ে আমাদের কারোরই প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। আমাদের ভারতীয় সংবিধানের প্রতি আস্থা আছে, ভারতীয় আদালতের প্রতি আস্থা আছে। এই জন্য দুটো জিনিস আছে মেনলি আপনাকে বলি যে বিনা বিচারে আটক বলে এইভাবে কিছু নেই।
অর্থাৎ ভারতীয় সংবিধানে দুটো জিনিস আছে, ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আমরা ভোগ করি, অর্থাৎ আমাদের যেসব অধিকার রয়েছে, মৌলিক অধিকার সেগুলো, এবং ফান্ডামেন্টাল ডিউটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় অনীহা প্রকাশ করি। অধিকার নেওয়ার সময় তো আমরা নিয়ে নিই, কিন্তু ডিউটিস পালন করা, যেমন আমাদের আদালতের কাজে সাহায্য করা, পুলিশ প্রশাসনের কাজে সাহায্য করা, বিভিন্নভাবে যে গণতান্ত্রিক সুষ্ঠু পদ্ধতি আছে, এইগুলোকে যখন আমরা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য পালন করব, এইগুলো কিন্তু পড়ে। তো পুলিশ প্রশাসনের কাজে বা যে কোনো এই এজেন্সিগুলোর কাজে সাহায্য করা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। একটি মামলা বা অ্যালিগেশন যখনই লাগলো কারোর বিরুদ্ধে, সেই জিনিসটা ঠিক কিনা ভুল সেটা কিন্তু বিচার করার জন্য আদালতের আছে। আমাদের নাগরিক সেক্ষেত্রে কতদিনে মুক্তির সম্ভাবনা রয়েছে? অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে অনেকগুলো ধারায় মামলা হয়েছে, শুধুমাত্র এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে একটা মাত্র মামলায় উনি জামিন পেয়েছে, এবং আরেকটা মামলায় এখনও পর্যন্ত শোনা যাচ্ছে এনআইএর পক্ষ থেকে WBMPO অ্যাক্ট, যেটা পাবলিক মেনটেন্যান্সের অ্যাক্ট আছে, সেই সেকশন 9 ধারায় মামলা হয়েছে। এই কারণে কিন্তু ওনার অ্যালিগেশন আছে, এই জন্য জামিনটা হচ্ছে না। গত দিনেও হিয়ারিং ছিল, বেল হিয়ারিংয়ে, সেখানে রিজেক্ট হয়েছে। অর্থাৎ এইগুলো যেহেতু খুব সেন্টিমেন্টাল একটা ইস্যু, সেন্সিটিভ ইস্যু, এবং যে এলিগেশনটা এসেছে জুডিশিয়াল অফিসার, যেহেতু তারা কোর্টের অফিসার, তাদের আটক রাখার যে অভিযোগ, সেই অভিযোগটা সত্য কিনা মিথ্যা পরে এটা বিচারাধীন বিষয়, কোর্ট এটা ডিসাইড করবে। কিন্তু যে অ্যালিগেশনটা এসছে, এটা প্রমাণ করতে কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা যায় না যে কত দিনে এই বিষয়ে জামিন হবে। একটা মামলায় জামিন পেলেন, হয়তো অন্য মামলাটায় তিনি জামিন পাবেন না। এক্ষেত্রে অনেকগুলো মামলায় যখনই কাউকে জড়িয়ে দেওয়া হয়, কিন্তু তারা এইভাবে কিন্তু ডিলে হয়ে যায় প্রসেসিংটা। এবং যেহেতু আইনি বিষয় যেগুলো, আদালতের বিষয় যেগুলো, প্রক্রিয়াটা এইভাবেই চলে, তাদের ইনভেস্টিগেশন করতে হয় এনআইএকে বা অন্যান্য যেসব ল এনফোর্সমেন্ট সংস্থাকে। এই জন্য নির্দিষ্টভাবে বলা যাবে না এক্ষুনি যে কত সময় লাগতে পারে বেলের জন্য। কিন্তু এইখানে এইটা তো আইনের বিষয়, আদালতের বিষয়, এটা চলতে থাকবে। কিন্তু সংবাদ মাধ্যম বা হলুদ মিডিয়া যেগুলো করে আর কি, একজনকে অ্যালিগেশন লাগিয়ে যখন ধরা হলো, এই জঙ্গি, এই পাকিস্তানি, এই সন্ত্রাসী, এটা ওটা বলে যতটা ভাইব তৈরি করা হয়, ক্রিয়েট করা হয়, একই ভাইব কি তৈরি করা হবে সে যখন নির্দোষভাবে ছাড়া পাবে, সে যখন বেকসুর খালাস হবে? করা হয় না। এইটা হচ্ছে প্রপাগান্ডা। দিস ইজ দ্য প্রপাগান্ডা অফ ইয়েলো জার্নালিজম। তো এই জিনিসটা খুব বড় বিষয়। আমাদের আশা আছে যে তিনি একজন নির্দোষ ব্যক্তি, তাকে ফাঁসানো হয়েছে, বরং তিনি একজন গণতান্ত্রিক প্রিয় মানুষ। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো করেছে, এইটা সম্পর্কে অনেক বিতর্ক আছে, যে জিনিসটা করা উচিত হয়নি একজন অ্যাডভোকেট হিসেবে। এই জিনিসটা বিতর্ক থাকবে। তাই বলে যে অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের কারণে, কালো চলন বাঁকা বলে সে দোষী হয়ে গেল, পাকিস্তানি সন্ত্রাসী হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, এটা কিন্তু নয়। এই জন্য আমি এই জিনিসটা বলবো যে নাগরিক সমাজকে এবং সমস্ত মানুষকে, যারা আইনটাকে বোঝে, ভারতবর্ষের সংবিধানকে বোঝে, সবাইকে কম বেশি আওয়াজ এটা তুলতে হবে। কারণ গণতন্ত্র সুরক্ষা থাকলে তবেই আইনের প্রসেসটা ঠিক থাকবে। কোনো জায়গায় কোনো মিস রিপ্রেজেন্টেশন, কোনো মিস এভিডেন্স তো তৈরি হচ্ছে না, এটাকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ভোট হয়ে গেছে এবং ভোটের পরেই বিভিন্ন চ্যানেল থেকে বলুন বা সমীক্ষক সংস্থা থেকে বলুন এক্সিট পোল বানাচ্ছে। সেই এক্সিট পোলে আমরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছি বিজেপির নাম উঠে আসছে। তাহলে কি 2026 এবার হাওয়া বদলাবে? কি মনে হচ্ছে? দেখুন, গতবার আমাকে মনে করিয়ে দেয়, গতবার বিধানসভা ভোটে মোটামুটি যত এক্সিট পোল এসেছিল, ম্যাক্সিমাম এক্সিট পোলে ওই সিপিএম কংগ্রেসের যে জোট ছিল, তারা মোটামুটি ক্ষমতায় চলে এসেছিল। এবিপি আনন্দ থেকে শুরু করে আরও যেসব আনন্দ দুঃখ যত চ্যানেল ছিল, সব জায়গাতে আমরা মোটামুটি দেখেছিলাম যে অমুক সেলিমবাবু মুখ্যমন্ত্রী হচ্ছে, আরও অমুকজন এই মন্ত্রী, তা মন্ত্রী, সমস্ত কিছু মোটামুটি হোয়াটসঅ্যাপে ঠিকঠাক হয়ে গেছিলো। এবার যেমন বিজেপির ঠিক হয়েছে। তো এক্সিট পোল এবং যে ম্যানিপুলেশন, এই ঘটনা ভারতবর্ষে একদম চিরাচরিত ইতিহাস হয়ে গেছে। এবং ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কত নম্বরে সবাই আমরা জানি। এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়, এক্সিট পোলগুলোকে কীভাবে ম্যানিপুলেশন হয়। তো শেষ কথা হচ্ছে, ভোট বাক্সে যা হওয়ার স্ট্রং রুমে এখন বন্দি আছে। কোনো এক্সিট পোল, কোনো ফর্মুলা ভোটের ক্ষেত্রে কাজে লাগে না। ঠিক আছে, কি হবে, কি মিরাক্কেল ঘটবে, কে ক্ষমতায় আসবে, যেটাই হবে ভারতবর্ষের জন্য, যাতে সম্প্রীতির জন্য কাজ করে যে গভর্নমেন্টই আসুক, বাংলার জন্য, আপামর বাঙালি জাতির জন্য, সংস্কৃতির জন্য কাজ করবে, এটাই আশা রাখি। কিন্তু কোনো এক্সিট পোল বা কোনো খবরের ওপর বিশ্বাস রাখার প্রয়োজন নেই বলে মনে করি। এবং এক্সিট পোল যেগুলো হচ্ছে, এটাও এক ধরনের ইনডাইরেক্টলি কিন্তু ভারতের সংবিধান বিরোধী বা গণতান্ত্রিক বিরোধী। কোনো দেশে যখন একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের ওপর ভোটের আগে একটা মতামত প্রকাশ করা, অর্থাৎ বাচ্চা পেটে আছে সেটা ছেলে কিনা মেয়ে করার মতো একদম বিষয় এটা। তো এটাও একটা অগণতান্ত্রিক বিষয়। আমি চাইবো আগামীতে এইসব জিনিসগুলোও যাতে আমাদের দেশে বিলুপ্ত হয়ে যায়। আপনি স্ট্রং রুমের কথা বলছেন, কিন্তু স্ট্রং রুমে
অনেকেই বলছে স্ট্রং নেই, বিশেষ করে শাসক দল বলছেন যে ইভিএম চুরি হয়ে যাচ্ছে বা ইভিএম কারচুপি করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সত্যি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে কি আইনি পদক্ষেপ কি নিয়ে? দেখুন, গণতন্ত্রে ভোট সব থেকে চালিকা শক্তি, এবং গণতন্ত্রে যে আমরা যারা রয়েছি জনগণ, এটাই ভোট দিয়ে গোটা দেশ কোন জিনিসটার দাম বাড়বে, রাজনীতিতে কোন পলিসি হবে, আইন কী হবে, এটা ঠিক করার জন্য আমরা আমাদের প্রতিনিধিদের ভোট দান করি। তো এই যে মেন চালিকা শক্তি গণতন্ত্রের, এটা হচ্ছে ভোট। তো ভোটের বিষয়ে যদি কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য মারাত্মক একটা ক্ষতি। আর সেটা থেকে ইভিএম, বিশ্বের বহু দেশে ইভিএম ব্যান আছে। ইভিএম তৈরি যেখানে তৈরি হয়েছে, ইভেন তারাও কিন্তু ইভিএম ব্যবহার করে না। অনেক দেশে কিন্তু অন্যরকম ভোটদানের পদ্ধতি আছে। তো আমাদেরকে ভারতবর্ষে যত আমরা এগিয়ে যাচ্ছি, কারেকশন হচ্ছে, আমাদের পুনর্গঠন হচ্ছে, এই জিনিসটা নিয়েও ভাবতে হবে যে ইভিএম যে ভোট চুরির এত অভিযোগ আসছে, সেটা কি আসলেই সত্যি কি মিথ্যা, এটা নিয়ে কিন্তু বহু চর্চা হওয়া উচিত। এ নিয়ে আদালতে যাওয়া উচিত। সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে এ বিষয়ে, কিন্তু কোনো এভিডেন্স দেখানো যায়নি সেই অর্থে। রাহুল গান্ধী বা অন্যান্য বিরোধী দলনেতা যারা অভিযোগ করেছে ইভিএমের ভোট চুরি হচ্ছে, কিন্তু সেই অর্থে কোনো এভিডেন্স আসেনি। তাহলে ইভিএম ভোট চুরির যদি কোনো অভিযোগ আসে, সেইভাবে এভিডেন্স যদি ভবিষ্যতে আসে, তাহলে এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। যেহেতু ভোটের আপনারা নতুন যখনই কেউ ভোট দিতে যাচ্ছে, এখন দেখবেন নোটা বলে একটা অপশান চালু করা হয়েছে। এটা কিন্তু কয়েক বছর আগে ছিল না। তাহলে আমরা নতুন করে সবসময় শিখছি যে কী থেকে আমরা শিক্ষাদান করবো, ভুল থেকে আমরা শিক্ষাদান করছি। প্রার্থী পছন্দ না হলে নোটাতে ভোট দেওয়ার অপশান যেমন আছে, তেমনও ইভিএমের বিকল্প কিন্তু ভাবনা চিন্তা আমাদের করতে হবে। যেহেতু বিশ্বের উন্নয়নশীল যেসব দেশ, তারা কিন্তু ইভিএম ব্যবহার করছে না। আমাদের সেই জিনিসটা ভেবে ভবিষ্যতে আমরা এই পরিকল্পনাগুলো করতে হবে। একেবারে শেষ প্রশ্ন করব যে কেন্দ্রীয় সরকার দ্বারা যে সমস্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেই নিরাপত্তা যারা দিচ্ছে তারা দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় শ্লীলতাহানির অভিযোগ উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন বা কীরকম ধারা পড়তে পারে তাদের? দেখুন, কেন্দ্রীয় বাহিনীর ওপর এই যে অভিযোগ, এটা কি নতুন কিছু নয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা হয়। ব্যাপার হলো, সমস্যা হবে, এত বড় দেশ, এত সেনাবাহিনী, এত আমাদের ফোর্স রয়েছে, বিভিন্ন রকম ফোর্স রয়েছে। হ্যাঁ, তো এই ফোর্সগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের রয়েছে, সেন্ট্রাল যত রয়েছে, এবং সেটা অমিত শাহ দপ্তর। এই যে অ্যালিগেশন আসছে, অ্যালিগেশনের কত তাড়াতাড়ি রিঅ্যাড্রেস হচ্ছে এবং এটার কত তাড়াতাড়ি কমপ্লেনগুলোকে রিঅ্যাড্রেস করা হচ্ছে, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ সমস্যা হবেই, বিভিন্ন রকমের লোক, বিভিন্ন রকমের মানসিকতা যে বিষয় রয়েছে, সেইটা শক্ত হাতে আছে কি, 56 ইঞ্চির হাতে কি, বুকে আছে কি, কোথায় আছে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এই জন্য বলবো, যেহেতু সমস্ত ফোর্স আমাদের জনগণের জন্য, মানুষের জন্য, এই ফোর্সগুলোকে কন্ট্রোল করার জন্য যে দপ্তর আছে, সেই দপ্তর ঠিকঠাক কাজ করলেই আগামীতে মানুষের রাস্তা তারা গ্রহণ করতে পারে। নাহলে সেনাবাহিনীর প্রতি বা আধা সেনার প্রতি মানুষের যদি বিক্ষুব্ধ একটা মনোভাব তৈরি হয়, সেটা গণতন্ত্রের জন্য ভালো হবে না।